আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং এর ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। ঠিক আছে, আর আমি যেই থার্মাল ইঞ্জিনিয়ারিং এর যে পুরো কোর্সটা প্রোভাইড করছি সেটা টোটালি কিন্তু ডিপ্লোমা মেকানিক্যালের যে সিলেবাস আছে সেইটাই আমি ফলো করছি। ঠিক আছে, তো ফার্স্টের চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। আর একটা বলে দিই, এখানে মানে এক্সাম রিলেটেড এক্সামের প্রিপারেশনের জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে জানা দরকার। আর এমনি কলেজ লাইফেও যে পড়ছে, ঠিক আছে, পড়াশোনা করছে, সেও এই ভিডিওগুলো দেখতে পারে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে পারে। আমি পুরো ডিটেলসেই প্রত্যেকটা চ্যাপ্টার এখানে বোঝাবো। ঠিক আছে, সিম্পল ভাষায়, বাংলা ভাষায় বুঝিয়ে দেবো। আচ্ছা, ফার্স্টে আমাদের জানতে হবে থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে সিস্টেম কি, সিস্টেম, সারাউন্ডিংস আর বাউন্ডারি কি। সো সিস্টেম, সারাউন্ডিংস আর বাউন্ডারি, এই তিনটে জিনিস কি? তাহলে সিস্টেম হচ্ছে যে যেখানে যে এরিয়ার মধ্যে আমার থার্মোডাইনামিক প্রসেস ঘটবে সেটাকে বলছি আমরা সিস্টেম। ঠিক আছে, আর এনিথিং আউটসাইড অফ সিস্টেম ইজ কল্ড দ্য সারাউন্ডিংস। ঠিক আছে, সিস্টেমের যদি ডেফিনেশন ইংলিশে বলি তাহলে সেটা বলতে পারি যে সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এরিয়া ওয়্যার এনি থার্মোডাইনামিক প্রসেস টেক প্লেস। ঠিক আছে, আর এটা হচ্ছে বাউন্ডারি, যেটা সিস্টেমকে সারাউন্ডিংসের থেকে আলাদা করেছে। ঠিক আছে, তাহলে সিস্টেম, সারাউন্ডিংস আর বাউন্ডারি কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, সিস্টেম এবার তিন প্রকারের, একটা হচ্ছে ওপেন ওপেন একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে আইসোলেটেড। সো ওপেনের ক্ষেত্রে কি হয়, ওপেনের ক্ষেত্রে আমার ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমার মাস, হিট, ওয়ার্ক, এই তিনটে জিনিসই কিন্তু ট্রান্সফার হয়। কোথা থেকে? সিস্টেম থেকে সারাউন্ডিংসের মধ্যে আমার হিট, মাস অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফার হয় ওপেনের ক্ষেত্রে। ক্লোজের ক্ষেত্রে ট্রান্সফার তো হয় কিন্তু মাসটা ট্রান্সফার হয় না, মাসটা ফিক্সড থাকে, শুধু হিট আর ওয়ার্ক ট্রান্সফার হয়। আর আইসোলেটের ক্ষেত্রে কোনো কিছুই ট্রান্সফার হয় না। তো এদের এক্সাম্পল কি? আমি যদি ওপেনের এক্সাম্পল দিই তাহলে বলতে পারি আমরা এয়ার কম্প্রেসার। ক্লোজের এক্সাম্পল যদি দিই আমরা, সেটা আমরা বলতে পারি পিস্টন। ঠিক আছে, আচ্ছা, আইসোলেটেড ইন প্র্যাকটিক্যালি এটা পসিবল হয় না। ঠিক আছে, আচ্ছা, এবার ওপেন আর ক্লোজের এখানে আমি এক্সাম্পল বললাম কীভাবে কাজ করছে দেখি। এয়ার কম্প্রেসারে আমরা দেখেছি যে এয়ার আসে আর এয়ার বেরোয়, তো এখানে মাসের যে ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে, তো সেই কারণে এটা ওপেন সিস্টেম। আচ্ছা, ক্লোজ সিস্টেম পিস্টনের ক্ষেত্রে কি? পিস্টনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো পিস্টনে শুধুমাত্র মানে এই যে গ্যাসটা কিন্তু কোথাও বাইরে বেরোচ্ছে না। ঠিক আছে, এটার মাস কিন্তু ফিক্সড আছে। ঠিক আছে, বাট এটা উপরে উঠছে, উপরে নামছে, ওয়ার্ক হচ্ছে, প্লাস এটা হিট হচ্ছে, তো হিটটাও আমার ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম হচ্ছে যেখানে কোনো কিছুই ট্রান্সফার হবে না, না মাস, না হিট, না ওয়ার্ক। তো এটা হলো আমার সিস্টেম, মানে সিস্টেমের টাইপসগুলো, মানে কী সিস্টেম হয় সেটা নিয়ে ডিসকাস করলাম। এরপর আমরা পড়বো সিস্টেমের প্রপার্টিস কি। ঠিক আছে, একটা সিস্টেমের প্রপার্টিস কি হয়? সিস্টেমের প্রপার্টিস দুটো টাইপের, একটা হচ্ছে এক্সটেন্সিভ আর একটা হচ্ছে ইন্টেন্সিভ। সো হোয়াট ইজ এক্সটেন্সিভ? এক্সটেন্সিভটা কি? এক্সটেন্সিভ প্রপার্টি সেই প্রপার্টিগুলো যেগুলো কিনা ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার, যেগুলো ম্যাটারের উপর ডিপেন্ড করে। আর ইন্টেন্সিভ হচ্ছে যেটা ডিপেন্ড করে না। আচ্ছা, তাহলে ডিপেন্ড কীভাবে করে? এক্সাম্পল কি? মাস, ওয়েট, লেন্থ। ঠিক আছে, আর আমরা বলতে হবে ভলিউম। তো এইগুলো কিন্তু অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড করছে। কারণ কীভাবে ডিপেন্ড করছে? এইগুলো যতটা আমার অ্যামাউন্ট অফ ম্যাটার হবে তত তার মাস বেশি হবে, তত তার ওয়েট বেশি হবে, তত তার লেন্থ বেশি হবে, ভলিউম বেশি হবে। তাহলে এটা কিন্তু অ্যামাউন্টস অফ ম্যাটারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর ইন্টেন্সিভ প্রপার্টি অ্যামাউন্টস অফ ম্যাটারের উপর ডিপেন্ড করছে না। যেমন হার্ডনেস, মেল্টিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, টেম্পারেচার। ঠিক আছে,
বা আরও আছে ডেনসিটি আমরা ইনক্লুড করতে পারি, ডেনসিটি। তো এই জিনিসগুলো হচ্ছে, এই প্রপার্টিসগুলো হচ্ছে আমার ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে কোনটাকে ইন্টেন্সিভ বলছে, কোনটাকে এক্সটেন্সিভ বলছে, সেটা হয়তো বুঝতে পেরেছি ভালো করে। আচ্ছা, এরপরে আমরা পড়বো যেটা নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেসটা কি। আমরা বলছি যে সিস্টেমের মধ্যে থার্মোডাইনামিক প্রসেস ঘটছে, তো এই থার্মোডাইনামিক প্রসেসটা কি। থার্মোডাইনামিক প্রসেসটা আমি একটা সিম্পল বাংলা ভাষায় বলছি যে এটা এ, এটা বি পয়েন্ট, দুটোই কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট। তো এই একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে অন্য ইকুইলিব্রিয়াম স্টেটে যেতে গেলে যে পাথটা ফলো করছে, ঠিক আছে, সেটাকে বলছি আমরা থার্মোডাইনামিক প্রসেস। ক্লিয়ার? সেটাকে আমরা বলবো থার্মোডাইনামিক প্রসেস। এটাকে আমরা বলছি থার্মোডাইনামিক প্রসেস, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি while is বা when a system okay changes a state from one equilibrium state to another equilibrium state, then the path of successive states through which the system has passed is known as the thermodynamic process, ঠিক আছে। সিম্পল জিনিস, ঠিক আছে। আমি ডেফিনেশনটা বললাম, বাট মনে রাখার কিছু দরকার নেই। মনে রাখতে হবে যে একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে অন্য ইকুইলিব্রিয়াম স্টেটে যেতে গেলে যে পাথটা ফলো করছে একটা প্রসেস, সেটাকে বলছি আমরা থার্মোডাইনামিক প্রসেস, ঠিক আছে। আমি এর আর একটা সিম্পল এক্সাম্পল আমি দিতে পারি, ঠিক আছে। যেরকম একটা পৃষ্ঠের আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা পিভি গ্রাফ, ঠিক আছে। পিস্টনে এখানে পিস্টন আছে একটা পজিশনে, আর আরেকটা আছে এখানে, ঠিক আছে। সেম পিস্টন, জাস্ট মুভ করেছে এইদিকে, ঠিক আছে, আর কিছু না। তো এখানে যখন আছে, এই পজিশনে যখন আছে, তখন এটা এটা আমি ধরলাম 2, ঠিক আছে। এটা 1 পজিশন ধরলাম, এটা 2 পজিশন ধরলাম, ঠিক আছে। তাহলে 1 পজিশনে, ঠিক আছে, এর ভলিউম কি হবে? ভলিউম কম হবে, তাই না? ভলিউম কম, ঠিক আছে। আমি যদি এখান থেকে আমি যদি এটাকে নিয়ে যাই উপর দিকে, এই একটা লাইন আমার আসছে, ঠিক আছে না? তো ভলিউম কম, বাট কিন্তু প্রেসারটা এখানে বেশি, তাহলে প্রেসারের এখানে বেশি হবে, আর ভলিউম কমই আছে, তাহলে এটা হয়ে যাবে P1। আর যখন এখানে যাচ্ছে আমার পিস্টনটা, ঠিক আছে, তখন এই গ্যাসটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে বা ভলিউম বেড়ে যাচ্ছে, তখন কিন্তু প্রেসার কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে তো এই একটা P2, এই যে একটা প্রসেস হলো, এটাও কিন্তু একটা থার্মোডাইনামিক প্রসেস। P1 থেকে P2 তে এলো, সেটা হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রসেস, ঠিক আছে। আচ্ছা, বেশি কিছু জানতে হবে, জাস্ট প্রসেসটা কি এই কনসেপ্টটা জানলেই হবে। এরপরে কতগুলো ছোট ছোট ফ্যাক্ট বলে দিচ্ছি, যেগুলো থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথগুলো করতে গেলে বা পরে ইন ফিউচারে যে কোনো চ্যাপ্টারে আমার কাজে লাগতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। এইগুলো আশা করি তোমরা আগে থেকে জানো, আগের ক্লাসে পড়ে এসেছো, ঠিক আছে। C/5 = F-32/9, এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, এটা শুধু এটুকুনি ফ্যাক্ট বলা ছিল, আর কিছু না। আচ্ছা, এরপর আমরা প্রেসারের কথা বলবো। প্রেসারের প্রেসারের ইউনিট হচ্ছে আমার নিউটন পার মিটার স্কোয়ার অর পাস্কাল, এটাকে আমরা পাস্কাল বলি, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার আমার আরেকটা জিনিস জানতে হবে, 1 বার কত হয়, 1 বার কত নিউটন মিটার পার স্কোয়ার হয়। 1 বার হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, কারণ কোশ্চেনে ম্যাথের প্রবলেমে আমার ইউনিটগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, তো তখন আমাকে নিউটন পার মিটার স্কোয়ারে আমার কনভার্ট করতে হয়, তো এটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রেসার 3টে টাইপের প্রেসার হয়, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর একটা হচ্ছে গেজ অর ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। তো 3টে টাইপের প্রেসার হলো, ঠিক আছে। দেখাচ্ছি কোনটায় কি প্রেসার বলছে। আচ্ছা, ফার্স্টটা ধরে নিচ্ছি
এটা হচ্ছে আমার অ্যাবসলিউট প্রেসার, ঠিক আছে, যেটা কিনা অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেশি। এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার ধরে নিচ্ছি, এটিএম লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি আর বেশি কিছু লিখছি না, এটিএম লিখে দিচ্ছি। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে কতটা বেশি? এতটা বেশি। এই যে এটাকে আমরা বলবো গেজ প্রেসার, গেজ প্রেসার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ভালো করে বুঝতে পারছি যে যদি অ্যাবসলিউট প্রেসার যদি একটা দিয়ে দেওয়া থাকে আর সেটা যদি এটিএম প্রেসারের থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে যতটা বেশি হচ্ছে সেটাকে আমরা বলছি গেজ প্রেসার, ঠিক আছে। আই হোপ এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি বলতে পারি? আচ্ছা, আমি আর একটা ডায়াগ্রামে একবারই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বেশি হয় আর অ্যাবসলিউটটা যদি কম হয়, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিকটা যদি বেশি হয় আর অ্যাবসলিউট প্রেসারটা যদি কম হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে এই প্রেসারটাকে, গ্যাপটাকে আমরা বলবো ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। আচ্ছা, কেন বলছি ভালো করে কনসেপ্টটা বুঝে নাও। সেটা হচ্ছে অ্যাবসলিউট আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু সেমই থাকে, ঠিক আছে, বাট অ্যাবসলিউট প্রেসার মানে হচ্ছে সিস্টেমের প্রেসারটা, সিস্টেমের যে প্রেসারটা সেটা বলছে আমরা অ্যাবসলিউট প্রেসার। সেটা কি অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে বেশি আছে না কম আছে সেটার উপর ডিপেন্ড করছে। যদি বেশি থাকে তাহলে যে যতটা বেশি থাকবে সেটাকে বলবো আমরা গেজ প্রেসার, আর যতটা কম থাকবে সেটাকে আমরা বলবো ভ্যাকুয়াম প্রেসার। ইজি জিনিস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এবিসি ইকুয়াল টু এটিএম প্লাস গেজ, তাই না? আর এখানে আমি কি লিখতে পারি, এটিএম সরি এবিএস ইজ ইকুয়াল টু এটিএম মাইনাস ভ্যাকুয়াম। তাহলে যদি আমার ছবিটা মনে থাকে তাহলে আমরা ইজিলি এর ফর্মুলাটা বের করতে পারি, আর এটা ইউজও হবে ম্যাথে। এই যে ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে এখানে ইউজ হবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি নেক্সট জিনিসে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। আমরা বললাম তো অ্যাটমসফিয়ারিক প্রেসার কত হয়, ঠিক আছে, এটা আমরা জানবো। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার হয় 1013 ইন্টু 10 টু দি ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। और এটাকে আমরা বলতে পারি কি 760 মিলিমিটার অফ এইচজি। খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে একদম, ঠিক আছে। কেন মনে রাখতে হবে বলছি, তাহলে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার এতটাই হয়, ঠিক আছে, 760 মিলিমিটার অফ এইচজি আর এত নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। আর যদি কোশ্চেনে যদি বলে অন্য অ্যাটমসফিয়ারিক প্রেসার বলে দেয় তো সেটা, কিন্তু ইন জেনারেল কেস যদি না বলে দেওয়া থাকে তখন 760 মিলিমিটার অফ এইচজি ইজিকাল টু এতটা। তো এখান থেকে আমরা কিন্তু 1 নিউটন মিটার পার স্কোয়ার কত মিলিমিটার অফ এইচ হয় সেটা বের করতে পারবো, ঠিক আছে না। কি হবে 760 বাই 1013 ইন্টু 10 স্কোয়ার ইজিকাল টু আমরা বলতে পারি 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার অফ এইচজি। সিমিলারলি আমরা 1 মিলিমিটার অফ এইচজিও বের করতে পারবো। সেটা কীভাবে বের করবো? হ্যাঁ, 1013 ইন্টু 10 স্কোয়ার বাই 760, দ্যাট ইজ 133.3 নিউটন পার মিটার স্কোয়ার। ইন জেনারেল কেসে আমাদের কোশ্চেনে মিলিমিটার অফ এইচজি দিয়ে দেওয়া থাকে, যখন দিয়ে দেওয়া থাকে তখন আমাদের কিন্তু নিউটন পার মিটারে কনভার্ট করতে হয়। তখন আমরা এটা দিয়ে জাস্ট মাল্টিপল করে দেবো, আমাদের অ্যান্সার নিউটন পার মিটার স্কোয়ারে বেরিয়ে যাবে, আর কিছুই নেই, ঠিক আছে। এটাই কনসেপ্ট। এখানে প্রেসার যা ছিল সব কিছু বলে দিয়েছে, আর এটা খুবই মনে রাখতে হবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যদি এটা ভুলেও যায় যে 1 মিলিমিটার অফ এইচজি কত হয়, তো আমরা এখান থেকে আমরা বের করে নিতে পারবো। সো আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারটা জানতেই হবে। আর এক্ষুনি বললাম অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাবসলিউট প্রেসার আর গেজ প্রেসার, ঠিক আছে। আই হোপ এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা কথা বলবো এনার্জির কথা। এনার্জির কথা বলবো আমরা। এনার্জি কি? এনার্জি আমরা জানি তিনটা জিনিস নিয়ে এনার্জি হয় কোনো সিস্টেমের। কাইনেটিক এনার্জি হয়, পোটেনশিয়াল এনার্জি হয়, আর ইউ ফর ইন্টারনাল এনার্জি। আশা করি এই দুটো আমাকে বলতে হচ্ছে না। কাইনেটিক এনার্জি আর এটা লিখলাম না, ঠিক আছে, শর্ট ফর্মটা লিখলাম কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জির আমরা আচ্ছা এইটা লিখতে কি লিখতে পারি, ই ইজ ইকাল টু পিই প্লাস কে ই প্লাস ইউ লিখতে পারি।
পিটা কি, পিটা হচ্ছে mgz, এটা হচ্ছে হাফ mv স্কোয়ার, আর ইন্টারনাল এনার্জি ইউ লিখি, ঠিক আছে। এটা পরে ডিরাইভ করবো যে ইউ কি হয়। আচ্ছা আপাতত এখানে জেডটা কি, জেডটা হচ্ছে হাইট, ঠিক আছে, হাইট, আর ভি হচ্ছে ভেলোসিটি। তো পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কি হচ্ছে যে হাইটটা, কিসের হাইট, হাইটটা হচ্ছে সিস্টেমের হাইট ফ্রম দ্য ডেটাম লেভেল, মানে যেটাকে আমি রেফারেন্স ধরছি সেখান থেকে আমার সিস্টেমটা কতটা হাইটে আছে সেটা হচ্ছে আমার এই জেডটা, ঠিক আছে। তাহলে যে সিস্টেমে যত বেশি হাইট হবে তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা তো আমরা বুঝে গেলাম যে ই এটা। আচ্ছা এরপরে যেটা বলছি আমি সেটা হচ্ছে হিট আর স্পেসিফিক হিট। আচ্ছা এই আর একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কিন্তু যে কোনো সিস্টেমের বেশিরভাগ টাইমে জিরো হয়। কেন জিরো হয়? কারণ সেটা স্টেশনারি থাকে। স্টেশনারি থাকে মানে যে E2 মাইনাস E1 যদি ধরি, ঠিক আছে, একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। তো এখানে আমরা যদি ধরে নিই E1 আর এখানে যদি আমরা ধরি E2, ঠিক আছে, এটা আমি জাস্ট প্রেসার আর ইয়ের কার্ভটা দেখাচ্ছি। তো এখানে কিন্তু এরকম নয় যে এদের হাইট চেঞ্জ হচ্ছে, হাইট চেঞ্জ হয় না, সিস্টেমটা স্টেশনারি থাকলে সেম হাইটই থাকবে। তো E2 আর E1 এর ক্ষেত্রে কি হয়, E2 আর E1 এর ক্ষেত্রে E2টা আমরা কীভাবে লিখতে পারি, PE2 মাইনাস প্লাস KE2 প্লাস U2, আর মাইনাস E1টাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি PE1 মাইনাস KE1 মাইনাস U1, এটা সাইনটা চেঞ্জ হয়ে গেলো তাই। আচ্ছা তাহলে আমরা PE2 থেকে এটা মাইনাস করছি, তাহলে এখানেও mgz আছে, এখানেও mgz আছে, জেড জেড দুটো সমান, আর mg তো কনস্ট্যান্ট হয়ে যাবে না, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা কেইটার কেস কি, কেইটার এখানে হচ্ছে, আচ্ছা কেইটা প্রথমত হচ্ছে এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ভেলোসিটি জিরো কি জিরো নয় সেটা, এবার স্টেশনারি হলে ভেলোসিটি জিরো হয়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি আমার জিরো হয়ে যাবে, তাই না। ভেলোসিটি জিরো হাফ mv স্কোয়ার, তো ভেলোসিটি জিরো মানে কাইনেটিক এনার্জি জিরো। আর যদি ভেলোসিটি জিরো না হয়, ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি থাকবে, আদারওয়াইজ কাইনেটিক এনার্জিও থাকবে না। তাহলে শুধুমাত্র আমার কি থাকছে, E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু U2 মাইনাস U1, মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। শুধুমাত্র যদি সিস্টেমটা স্টেশনারি হয় তাহলে শুধুমাত্র এনার্জিটা কার সাথে সমান, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির সাথে ইকুয়াল। ওকে আচ্ছা এরপর আমরা এগুলো পরেও আসবো, পরেও আবার টপিকটা ডিসকাস করবো, ঠিক আছে। আমি জাস্ট হালকাভাবে এটা বলে দিলাম, খুব ইজি কনসেপ্ট। এবার আমরা বলবো হিট আর স্পেসিফিক হিট কথা বলবো। হিটের ইউনিট আমরা জানি জুল, ঠিক আছে, আর এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা জুলটা হচ্ছে SI, ঠিক আছে। আচ্ছা স্পেসিফিক হিট কি, স্পেসিফিক হিটের কথা বলছি, ঠিক আছে। স্পেসিফিক হিট হচ্ছে যে অ্যামাউন্ট অফ, স্পেসিফিক হিট জিনিসটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ হিট যেটা কিনা আমার ইউনিট মাস, ঠিক আছে, যদি আমি এটা একটা সাবস্টেন্স নিই ইউনিট মাসের, ঠিক আছে, ইউনিট মাস, তার টেম্পারেচারটাকে আমার 0 থেকে 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি বাড়াতে, ঠিক আছে, 1 ডিগ্রি রাইজ করতে, যে কোনো টেম্পারেচার থাকুক না কেন, প্রেজেন্ট যে কোনো টেম্পারেচার থাকুক না কেন, 1 ডিগ্রি জাস্ট বাড়াতে টেম্পারেচার যত পরিমাণ হিট আমাকে দিতে হচ্ছে, ঠিক আছে, সেটাকে, সেই পরিমাণ হিটটাকে বলছি আমরা স্পেসিফিক হিট, ঠিক আছে। তাহলে আমরা যদি ডেফিনেশন বলি তাহলে বলতে পারি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of a unit mass substance through 1 degree, ঠিক আছে। 1 ডিগ্রি বাড়াতে, যে কোনো ইউনিট মাস সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যত পরিমাণ হিট আমি দিচ্ছি সেটাকে বলছি আমরা স্পেসিফিক হিট। আই হোপ বোঝা গেছে। আচ্ছা তো এক্ষেত্রে স্পেসিফিক হিটটা কিন্তু সমস্ত সাবস্টেন্সের ক্ষেত্রে আলাদা হয়, ঠিক আছে, সবার এক হয় না, ঠিক আছে। আচ্ছা এখানে স্পেসিফিক হিটটা যেটা, সেটা আমরা ডিনোট করছি সি দিয়ে, ঠিক আছে। আর হিট ট্রান্সফার যদি বলি যে আমাকে কতটা হিট দিলাম বা কি করলাম, ঠিক আছে, তাহলে হিট ট্রান্সফারটা কি হয়, হিট ট্রান্সফার আমরা Q12 লিখি,
ঠিক আছে, বা কিউ দিয়েও লিখতে পারি, Q12 লিখছি আমি। তো এটা কি হয়, MC T2 মাইনাস T1। এর মানে কি যে 1 থেকে 2 স্টেটে গেল। তো ঠিক আছে, তো এখানে আমি কতটা হিট দিলাম, যদি প্রসেসটাতে আমাকে হিট দিতে হয়, তো এই প্রসেসটা আমি কতটা হিট দিলাম 1 থেকে 2 প্রসেসের জন্য, সেটাকে আমরা লিখি এইভাবে Q12 মানে 1 ড্যাশ দিয়ে নিচে 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা হিট ট্রান্সফারের, এটাকে আমরা বলছি হিট ট্রান্সফার। ঠিক আছে। আচ্ছা, এবার যদি এই প্রসেসের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা যদি প্রেসার যদি আমার কনস্ট্যান্ট থাকে, আর একটা হচ্ছে যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে। আমি এটাতে নিয়ে পরে আসছি যে প্রেসার কনস্ট্যান্ট কখন হচ্ছে, ভলিউম কনস্ট্যান্ট কীভাবে হচ্ছে, সব পরে বলছি। তো প্রেসার যখন কনস্ট্যান্ট হয় তখন আমার এই যে এই সিটা কি হয়ে যাবে, MCP T2 মাইনাস T1। আর যখন ভলিউম কনস্ট্যান্ট হয় তখন আমার কি হবে, সেটা MCV T2 মাইনাস T1। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্ষেত্রে প্রেসার যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমরা বলবো MCP T2 মাইনাস T1, আর যখন আমরা ভলিউম কনস্ট্যান্ট থাকবে তখন আমরা বলবো MCV T2 মাইনাস T1। ক্লিয়ার? আচ্ছা, এটাই ছিল এই স্পেসিফিক হিটের মধ্যে, এটাই ছিল। আর কি জানতো আরেকটা, হ্যাঁ, যে সিপি অলওয়েজ কিন্তু সি সাফিক্সে পি অলওয়েজ কিন্তু গ্রেটার দেন সিভি হয়। ঠিক আছে, সিপি অলওয়েজ গ্রেটার দেন সিভি হয়, ব্যাস এটা ছিল কনসেপ্ট স্পেসিফিক হিটের। আচ্ছা, স্পেসিফিক হিটের কনসেপ্ট হয়ে গেছে। এবার আমরা পড়ব থার্মাল হিট ক্যাপাসিটি। থার্মাল হিট ক্যাপাসিটি কিচ্ছু মনে রাখতে হবে না, এটা হচ্ছে এমসি। এই যে আমরা এমসি বলছি না, MC T2 মাইনাস T1, তো এই এমসি টার্মটা এটাকে আমরা বলছি থার্মাল হিট ক্যাপাসিটি। আর কিচ্ছু জানতে হবে না, কোনো ডেফিনেশন এখানে জানার প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি ওয়াটার ইকুইভ্যালেন্ট। এটা হয়তো আগে পড়ে এসেছো, ঠিক আছে, তা আমি বলে দিচ্ছি যে আমরা এখনই কি বললাম যে একটা ইউনিট সাবস্টেন্সের ইউনিট মাসের একটা সাবস্টেন্সকে এর টেম্পারেচারটা 1 ডিগ্রি বাড়াতে যত পরিমাণ হিট দিচ্ছি সেটাকে বলছি আমরা স্পেসিফিক হিট। বাট ওয়াটার ইকুইভ্যালেন্টে কি, যে এই যত পরিমাণ হিটটা এখানে দিলাম সেই পরিমাণ হিটটায় যতটা অ্যামাউন্ট ওয়াটার টেম্পারেচারটাকে 1 ডিগ্রি বাড়াতে পারবে, ঠিক আছে, সেটাকে সেই অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে বলছি আমরা ওয়াটার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে ওয়াটার ইকুইভ্যালেন্টটা কি, যে একটা এটা অ্যামাউন্ট অফ ওয়াটার বোঝাচ্ছে। তো এইটা যে অ্যামাউন্ট অফ ওয়াটার, কতটা পরিমাণ ওয়াটার, যতটা পরিমাণ ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি রাইজ করছে। কে রাইজ করছে? হিট রাইজ করছে। কোন হিটটা? যেই হিটটা কিনা ইউনিট মাস একটা সাবস্টেন্সের 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করছে, সেটাই কতটা পরিমাণ জলের টেম্পারেচার 1 ডিগ্রি রাইজ করছে। এটা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। আমি আর ডেফিনেশন বললাম না, কারণ ডেফিনেশন একটু মানে মনে রাখা ইম্পসিবল। তো এটাই খুব ইজি। ঠিক আছে, ইজি কনসেপ্ট মনে রাখতে হবে। তো এটা হয়ে গেছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এবার আমরা বলি ওয়ার্ক কি জিনিস। ওয়ার্ক হচ্ছে F ইন্টু এক্স, আমরা সবাই জানি, ঠিক আছে। বাট ইন মেকানিক্যালের ক্ষেত্রে আমরা বলতে পারি P ইন্টু V2 মাইনাস V1। ঠিক আছে, প্রেসার আর কতটা পরিমাণ ভলিউম চেঞ্জ হলো, তো এটাই হচ্ছে আমার ওয়ার্ক। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। থার্মালের ক্ষেত্রে এটাই আমাকে মনে রাখতে হবে যে ওয়ার্কের ডেফিনেশন। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্কের ইউনিট হচ্ছে, তো আমরা জানি সবাই, জুল আর আর্গ। ঠিক আছে, আর বলছি না কিছু। আর এখানে হ্যাঁ, আর একটা জিনিস যেটা হচ্ছে, এটা আমি এখন কি বললাম, হিট। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কি বললাম, 1 to 2 প্রসেসের মধ্যে। এখানে আমি ধরে নিলাম এটা Q1 আছে, এটা Q2 আছে। এখানে আমার ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক 2, এখানে ওয়ার্ক হচ্ছে 1। ঠিক আছে, তো এই দুটো এটা একটা প্রসেস ধরে নিচ্ছি। এখানে আমাকে ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে, 1 to 2 এর মধ্যে যখন ইন্টিগ্রেট করতে হয় তখন আমরা কি করি, কিউ নিয়ে 1 to 2। আবার টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমার ওয়ার্কেরও ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে,
এবার সবাই জেনে থাকবে যে ডেফিনাইট ইন্টিগ্রাল কি আর ইনডেফিনাইট ইন্টিগ্রাল কি। ইনডেফিনাইট ইন্টিগ্রালে লিমিট থাকে না, বাট ডেফিনাইটের লিমিট থাকে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে লিখি, Q1 মাইনাস Q2 লিখে থাকি, জেনারেলি লিখে থাকি, বাট এটা হচ্ছে ইনকারেক্ট। আমাদের এইটা কখনোই আমরা এইভাবে লিখবো না। আমরা কীভাবে লিখবো, Q1 ড্যাশ দিয়ে 2, সেরকম ওয়ার্কের ক্ষেত্রেও ওয়ার্ক ড্যাশ এটা 2, ঠিক আছে। আর এটাকে আমরা বলি পাথ ফাংশন, ঠিক আছে। তো এইভাবে লিখি আমরা, ঠিক আছে, না কি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখলে পুরোটা ভুল, ঠিক আছে, এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এরপরে যত ডেরিভেশন করবো সেখানে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পাওয়ারের কনসেপ্ট বলছি। পাওয়ার, তো পাওয়ার জিনিসটা কিছুই না, ওয়ার্ক বাই টাইম, বা বলতে পারি কার্যকর ক্ষমতাকে আমরা পাওয়ার বলি। এর ইউনিট আমরা বলতে পারি ওয়াট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস হয়, পাওয়ারের আরেকটা এক্সপ্রেশন হয়, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু টি ইন্টু ওমেগা। ইফ টিটা হচ্ছে টর্ক, ঠিক আছে, আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, ঠিক আছে। যদি দুটো দেওয়া থাকে তাহলে সেখানে আমি পাওয়ার বের করতে পারি টি ইন্টু ওমেগা করে। আচ্ছা, ওমেগাটাকে আমি আর একভাবে বলতে পারি, সেটা হচ্ছে 2πn/60। এনটা কি, এনটা হচ্ছে আমার স্পিড ইন আরপিএম, ঠিক আছে, রোটেশন পার মিনিট, ঠিক আছে। তো এটা হয়ে গেলো পাওয়ারের কনসেপ্ট। আচ্ছা, এফিসিয়েন্সি কি পাওয়ারের সাথে আসছে, এফিসিয়েন্সি। যে কোনো মেশিনের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি দেখি, এফিসিয়েন্সি কীভাবে লিখে, ইটা দিয়ে লিখে, এটা ইটার সাইন। তো কীভাবে লিখে, পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। যে কোনো মেশিনের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি যখন বের করবো তখন আমরা এটাই চেক করবো যে পাওয়ার আউটপুট কত আর পাওয়ার ইনপুট কত, ওটাকে ডিভাইড করবো, তাহলে আউটপুট যত পাবো আর ইনপুট যত ডিভাইড করলে আমরা পেয়ে যাবো ওই মেশিনের এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে আমরা এখন মোটামুটি সবই জেনে গেলাম, পাওয়ার, এনার্জি, ওয়ার্ক, প্রেসার, হিট, স্পেসিফিক হিট, ঠিক আছে। এরপরে আমরা ঢুকছি মেন পার্টটাতে, যেখানে আমরা ডিসকাস করব লজ অফ থার্মোডাইনামিক্স। লজ অফ থার্মোডাইনামিক্স, লজ অফ থার্মোডাইনামিক্স। তিনটা লজ হচ্ছে, একটা হচ্ছে জিরোথ, একটা হচ্ছে ফার্স্ট, আর একটা হচ্ছে সেকেন্ড ল, ঠিক আছে। জিরোথ ল কি বলছে, জিরোথ ল বলছে যখন দুটো সিস্টেম, ঠিক আছে, একটা ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, কার সাথে, কোনো থার্ড একটা সিস্টেমের সাথে, মানে এই 1 আর 3 দুটো পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আর 2 আর 3টাও কিন্তু পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা বলছি যে 1 আর 2টা কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। বোঝা গেছে কি বলতে চাইলো, বলছে when two systems are each in thermal equilibrium with a third system, then two systems are also in thermal equilibrium, ঠিক আছে। 1 এর সাথে 3 যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে আর 2 এর সাথে 3 যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে 1 2টাও কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে সেই মানে সেই সিস্টেমটাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে বলবো যেটা কিনা কেমিক্যালি, মেকানিক্যালি আর থার্মালি ইকুইলিব্রিয়াম আছে। কেমিক্যালি, থার্মালি আর মেকানিক্যালি, এই তিনটা ভাবে ইকুইলিব্রিয়াম থাকতে হবে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে হবে, তবেই সেইটাকে, সেই সিস্টেমটাকে আমরা বলবো যে ওটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে। তবেই এটা, মানে 1 আর 3 এর মধ্যে এদের তিনটা ইকুইলিব্রিয়াম সেম আছে, তাই এদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। 2 আর 3টাও কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তাহলে 1 2ও থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে। খুবই সিম্পল জিনিস, খুব ইজি, এখান থেকে কোনো ডেরিভেশন আসবে না, ঠিক আছে। এটাই বলতে চাইছে সোজা ভাষায় জিরোথ লটা। আচ্ছা, এরপর আমরা ফার্স্ট লটা দেখব। ফার্স্ট লটা কি বলছে, ফার্স্ট ল বলছে যে হিট অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক, আমি এটাকে
এম ই লিখবো, ঠিক আছে, মেকানিক্যাল এম ই নয় এম ডাব্লিউ, মানে বলছে আর মিউচুয়ালি কনভার্টেবল, ঠিক আছে। তাহলে বলছে কি হিট অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক আর মিউচুয়ালি কনভার্টেবল, মানে হিটটাকে আমরা মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবো, আবার মেকানিক্যাল ওয়ার্কটাকে আমরা হিটে কনভার্ট করতে পারবো এগেন। তো এটা অ্যাকচুয়ালি ভুল, কিন্তু কেন ভুল সেটা পরে বলছি। ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ, এটা হচ্ছে পাথ ফাংশন, এখনই বললাম। তো হিটের চেঞ্জটা আমরা মেকানিক্যালের কত নেট ওয়ার্ক হচ্ছে সেটার সাথে আমরা ইকুয়াল করতে পারি, ঠিক, কত পরিমাণে হিট দিয়েছে এটা আর এটা কতটা ওয়ার্ক হচ্ছে সেটা ইকুয়াল, ঠিক আছে। তাহলে এনার্জি কি হবে এখানে, ডিই এনার্জি কি হবে, এটাকে আমরা এনার্জি বলতে পারি ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ, তাই না। কত পরিমাণ আমার হিট দিয়েছি আর কত পরিমাণ ওয়ার্ক হয়েছে এগুলো মাইনাস করলে আমরা এনার্জি পেয়ে যাব। আচ্ছা, এনার্জি ডিফারেন্স আমরা এখনই বললাম ই টু মাইনাস ই ওয়ান, তাহলে ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। ই টু এখানে কি হবে, এখানে ই ওয়ান ই টু আমি এখনই দেখালাম, ই ওয়ান হচ্ছে আমার পিই ওয়ান প্লাস কে ই ওয়ান প্লাস ইউ ওয়ান, আর ই টু হচ্ছে পিই টু প্লাস কে ই টু প্লাস ইউ টু। তাহলে আমরা এখানে ই টু এর জায়গায় কি লিখতে পারি, পিই টু প্লাস, আমি এটাকে একসাথে নিয়েছি প্লাস, মাইনাস, এটা মাইনাস হবে পিই ওয়ান, ঠিক আছে, আবার প্লাস কে ই টু মাইনাস কে ই ওয়ান, আবার প্লাস ইউ টু মাইনাস ইউ ওয়ান ইজ ইকুয়াল টু এটা। তাহলে এইবার আমরা দেখব, ঠিক আছে, এখনই বললাম যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এই দুটো জিরো হয়। এবার দুটো কেস আছে, ঠিক আছে, একটা ওপেনের ক্ষেত্রে, একটা ক্লোজের ক্ষেত্রে, একটা আইসোলেটের ক্ষেত্রে। তো ওপেনের ক্ষেত্রে কি হচ্ছে, ওপেনের ক্ষেত্রে আমার এখানে এটা স্টেশনারি, যেহেতু হাইট চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, যদি হাইটটা জিরো থাকে যেহেতু ওপেনের, সেই কারণে এই টার্মটা জিরো, দুটোতেই হাইট সেম, মানে এম জি জেড মাইনাস এম জি জেড। মাস আর গ্র্যাভিটেশন, তো গ্র্যাভিটেশন জি এর ভ্যালু তো এক, জেড এর ভ্যালুটা যদি এক হয় তাহলে দুটো কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা জিরো হয়। তাহলে এটা কি হবে, শুধুমাত্র এই দুটো টার্ম থাকবে। ক্লোজের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, যে আমার ভেলোসিটিও কিন্তু এখানে জিরো হয়ে যায়, ঠিক আছে, ক্লোজের ক্ষেত্রে ভেলোসিটিও জিরো হয়ে যায়, বা স্টেশনারি ধরতে পারি পুরোপুরি। সেখানে মানে ওপেন আর ক্লোজ এখানে দুটোই সেম বলতে পারি, কারণ এখানে উভয়ে যদি স্টেশনারি হয়ে না, স্টেশনারি বলা থাকে, তার মানে ওটা কোনোভাবেই মুভ করছে না, তাই না। যখন কোনোভাবে মুভ করবে না তখন পোটেনশিয়াল এনার্জিও জিরো আর কাইনেটিক এনার্জিও আমার জিরো, মানে ডিফারেন্সটা জিরো, দুটোই সেম। তো যখন এই দুটো জিরো তখন পড়ে থাকছে আমার এটা যে ই টু মাইনাস ইউ ওয়ান ইজ ইকাল টু হচ্ছে ইউ টু মাইনাস ইউ ওয়ান। এটাকে আমরা বলি ডিইউ, ডিফারেন্সটাকে ডিইউ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর আইসোলেটেড সিস্টেমের জন্য কি হবে, এই ডিইউটা জিরো, ঠিক আছে, ডিইউটা জিরো। আর যদি জিউ জিরো হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি, ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকাল টু জিরো, তাই না। আর আমরা এটাও বলতে পারি যে কিউ ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ডাব্লিউ ওয়ান টু ইজ ইকাল টু জিরো, ঠিক আছে। আর আমরা এখান থেকে কি বলতে পারি, ই টু ইজ ইকাল টু ই ওয়ান, যেটা কোথা থেকে আসছে, যেটা কি আসছে লজ অফ কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে। তাহলে এটা ভালো করে বোঝা গেছে ফার্স্ট লটা। তাহলে ফার্স্ট ল কি বললো, যে হিট আর মেকানিক্যাল ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেবল, ঠিক আছে, সেই কারণে আমরা এটা দুটো ইকুয়াল করলাম, এনার্জি পেয়ে গেলাম এটা মাইনাস এটা, হিট মাইনাস ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, ই টু মাইনাস ই ওয়ানের আমরা এইভাবে বের করলাম। আর যদি সিস্টেমটা স্টেশনারি হয়, অবভিয়াসলি সিস্টেম স্টেশনারি হতেই হবে, অধিকাংশ কেসে সিস্টেমটা আমার স্টেশনারি হয়। যদি স্টেশনারি হয় তাহলে হাইটও জিরো, ভেলোসিটিও জিরো, যেই কারণে হাইট জিরো না, হাইট দুটো সেম আর ভেলোসিটি জিরো, ঠিক আছে। এটাতে হাইট দুটো সেম, সেখানে কেটে যাচ্ছে আর ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকলো ইউ টু মাইনাস ইউ ওয়ান। আর যদি সিস্টেমটা আইসোলেট হয় তাহলে এখানে আমরা বলতে পারি ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, বা ডিইউ ইজ ইকুয়াল টু জিরো। এখানে ডিইউটা হচ্ছে জিরো, ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ সেটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার মানে ফার্স্ট ল।
ঠিক আছে, এবার ফার্স্ট লয়ের আমার কিছু কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা এখন ডিসকাস করব। লিমিটেশন কি? লিমিটেশন এখনই বললাম, হিট আর ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেবল। তো এটা তো ঠিক আছে, কিন্তু এখান থেকে এই ল থেকে আমরা কিন্তু হিট ট্রান্সফারের ডাইরেকশন জানতে পারবো না। ঠিক আছে, তাহলে এই থেকে আমরা হিট ট্রান্সফারের ডাইরেকশন আমরা জানতে পারি না ফার্স্ট ল থেকে। আর সেকেন্ড কনসেপ্ট কি, সেকেন্ড যে ভুলটা, সেকেন্ড লিমিটেশন হচ্ছে যে এখানে আমরা হিটটা, টোটাল হিটটা কিন্তু মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হবে। তো এরকম আজ পর্যন্ত কোনো মেশিন নেই যেটা হিটটাকে পুরোপুরি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করবে আর মেকানিক্যাল ওয়ার্কটাকে পুরো হিটে কনভার্ট করবে, এরকম পসিবল না। তো একটা পার্ট অফ হিট, এ পার্ট অফ হিট can be converted into mechanical work। বোঝা গেছে? তাহলে এই পার্ট অফ হিট বলতে তো পুরোপুরি হিটটা কিন্তু কনভার্টেবল নয়। ঠিক আছে, পুরোপুরি হিটটা মেকানিক্যাল ওয়ার্কে কনভার্টেবল নয়, একটা পার্ট অফ হিট হচ্ছে কনভার্টেবল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসবো সেকেন্ড ল। তাহলে ফার্স্ট ল কমপ্লিট, সেকেন্ড ল কমপ্লিট, সরি ফার্স্ট ল অ্যান্ড জিরোথ ল কমপ্লিট। এবার সেকেন্ড ল আসবো। সেকেন্ড ল যে আমার কিন্তু আছে দুটো স্টেটমেন্ট, একটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ক্লজিয়াস স্টেটমেন্ট। তো আমরা ডিসকাস করছি প্রত্যেকটা। ঠিক আছে, ফার্স্ট আমরা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটাকে আমি দেখি কি হয়। তো কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কি বলছে? কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলছে যে ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্কিং ইন এ সাইক্লিক প্রসেস হুজ তো কেলভিন স্টেটমেন্ট কি বলছে, একদম পুরো পাতি বাংলা ভাষায় বলছি, যে এরকম একটা মেশিন কনস্ট্রাক্ট করা ইম্পসিবল যেটা কিনা পুরোপুরি হিট এনার্জিটাকে আমার পুরোপুরি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, বা পুরোপুরি ওয়ার্কে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে এরকম আমি এক্ষুনি তো বললাম, সেটা হচ্ছে ফার্স্ট ল এর লিমিটেশন, যে ফার্স্ট ল এটা হয় না, এ পার্ট অফ ইট ক্যান বি কনভার্টেবল। তো এটাই কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলছে যে এরকম মেশিন কনস্ট্রাক্ট করা ইম্পসিবল যেটা কিনা আমার পুরোপুরি হিটটাকে আমার কনভার্ট কিসে করছে, ওয়ার্কে কনভার্ট করছে, বাট এটা পসিবল না। ঠিক আছে, ইন অ্যাকচুয়াল প্র্যাকটিসে এটা পসিবল না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। আর ক্লসিয়াস স্টেটমেন্টটা আমি একবারই বলে দিচ্ছি। ক্লসিয়াস স্টেটমেন্টটা কি বলছে, যে এটাও বলছে যে এরকম একটা মেশিন তৈরি করা পসিবল না, মানে সেলফ অ্যাক্টিং মেশিন। ঠিক আছে, সেলফ অ্যাক্টিং মানে নিজে সেলফ অ্যাক্টিং মেশিন তৈরি করা পসিবল না যেটা কিনা আমার এই লো পয়েন্ট থেকে, হ্যাঁ, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে, এটা হাই টেম্পারেচার, ঠিক আছে, হিট ট্রান্সফার করবে উইদাউট এনি এক্সটার্নাল এজেন্সি। ঠিক আছে, মানে আমি যদি কোনো বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই না করি, তাহলে এরকম কোনো মেশিন তৈরি করা পসিবল না যেটা নিজে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার হিটটা ট্রান্সফার করবে। যেরকম হচ্ছে এসি ঠান্ডা রুমে আছি, ঠান্ডা রুম থেকে হিটটা নিয়ে বাইরের অ্যাটমসফিয়ারে হায়ার টেম্পারেচারটা হিটটা ট্রান্সফার করলে, এটা কি নিজে করছে না, সেই জন্য আমাদের কারেন্ট সাপ্লাই দিতে হচ্ছে বা ওয়ার্ক করতে হচ্ছে। ঠিক আছে, তো ওটাই বলছে যে কোনো এক্সটার্নাল এজেন্সি ছাড়া, মানে কোনো রকম সেলফ অ্যাক্টিং মেশিন তৈরি করা পসিবল না। ঠিক আছে, আচ্ছা আমি ক্লসিয়াস স্টেটমেন্টে পরে আসছি, আগে আমি এই যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটাকে আমি আর একটু বলে দিই। ঠিক আছে, সাপোজ, ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি ফার্স্ট ল অনুসারে কি হচ্ছে, ফার্স্ট ল অনুসারে হচ্ছে, ঠিক আছে, যে এটা হায়ার টেম্পারেচার আছে, ঠিক আছে, এটা হচ্ছে ই, ঠিক আছে, ইঞ্জিনটা,
তো এখানে হায়ার টেম্পারেচারটা Q1 আসছে, আর ডাব্লিউটা কিউ ওয়ার্ক পাচ্ছি সেটা Q1 এর সাথে সমান, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়াল হয় না, পুরোপুরি হিটটা তো আর ওয়ার্কে কনভার্ট হয় না। তো কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কি বলছে, এটা বলছে যে এটা হায়ার টেম্পারেচারে আছে, ঠিক আছে, হায়ার টেম্প, আর এটা আছে লোয়ার টেম্পারেচারে আছে। এটাকে আমি T2 ধরে নিচ্ছি, এটাকে ধরছি T1, ঠিক আছে। মাঝে কি আছে, মাঝে আছে ইঞ্জিন, এই একটা ওয়ার্ক দেবে আমাকে, এই ওয়ার্কটা কার সাথে সমান হবে, এবার WE দিয়ে বলি ইঞ্জিনটাকে। আচ্ছা, লোয়ার টেম্পারেচারতে কী হবে, হায়ার থেকে লোয়ারে আসবে টেম্পারেচার অবভিয়াসলি, তো এটা Q1 আসছে, আর এইদিকে এখানে আসে Q2। তাহলে বলছে যে এর কিছু পরিমাণ পার্ট ওয়ার্ক চলে যাচ্ছে, আর কিছু পরিমাণ হিট আবার লোয়ার টেম্পারেচার রিটার্ন আসছে, ঠিক আছে। তাহলে WE এর অ্যামাউন্টটা কত, Q1 থেকে Q2 মাইনাস করলে আমরা WEটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে একটা পার্ট অফ হিট কিন্তু কনভার্ট হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কে, নাকি টোটাল হিটটা কনভার্ট হচ্ছে। এটাই আমরা বলছি কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, যে অ্যাকচুয়াল ইঞ্জিনগুলো এইভাবে এই কনসেপ্টে তৈরি হয়, নাকি এই কনসেপ্টে করা পসিবল, এটা করা পসিবল না, ঠিক আছে। হিট সামান্য পরিমাণ ওয়েস্ট হবেই, আর হিটটা এখানে লোয়ার টেম্পারেচারে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে এটাই বলেছিল। আচ্ছা, এবার আমি এখানে এফিসিয়েন্সি চেক করবো যে এই কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট যে বলছে যে কনসেপ্টটা, ঠিক আছে, এর এফিসিয়েন্সি কত হবে। এফিসিয়েন্সি কি হবে, পাওয়ার আউটপুট বা ইনপুট, আমি এক্ষুনি বললাম। তো এখানে পাওয়ার আউটপুট কি, Q1 মাইনাস Q2, আর ইনপুট কত দিচ্ছি আমি, Q1 দিচ্ছি, সিম্পল হিসাব। তাহলে 1 মাইনাস Q2 বাই Q1 ইজিক্যাল লিখতে পারি 1 মাইনাস T2 বাই T1। আচ্ছা, T2 বাই T1 কেন লিখলাম, একটা হয় নর্মাল প্রসেস, ফরওয়ার্ড প্রসেস, একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। তো রিভার্সিবল প্রসেস, আমি ওয়ার্কটাকে যখন হিটে কোনো কিছু ওয়ার্ক করছি, হিট জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে আমার নর্মাল প্রসেস, আর মানে ফরওয়ার্ড প্রসেস বলতে পারি। আর যখনই আমি হিট থেকে ওয়ার্কে আসি, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, ঠিক আছে। হিট থেকে আমি ওয়ার্ক গেইন করছি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার রিভার্সিবল প্রসেস। আর রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে যে Q1 বাই Q2 ইজিক্যাল টু হচ্ছে T1 বাই T2, ঠিক আছে। Q1 বাই Q2 ইজিক্যাল টু T1 বাই T2, আর আমরা এটাও বলতে পারি যে Q1 বাই T1 ইজিক্যাল টু Q2 বাই T2, ঠিক আছে। তো এখান থেকে এটা আসছে, আর এই জন্য এটাকে আমি এখানে T2 বাই T1 লিখেছি, Q2 বাই Q1টাকে T2 বাই T1 লিখেছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এফিসিয়েন্সি, কার এফিসিয়েন্সি, যেটা যে কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি, যেটা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টের উপর কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কমপ্লিট। এটা কনসেপ্টটা ছিল, কনসেপ্টটা বুঝতে হবে, আর কিছুই নেই এটাতে। কনসেপ্টটা বুঝলে বা ছবিটা মনে রাখলে মাথার মধ্যে ইজিলি এই স্টেটমেন্টটা মনে থাকবে। ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলছে এবার, এক্ষুনি বললাম যে এরকম একটা সেলফ অ্যাক্টিং মেশিন তৈরি করা, কনস্ট্যান্ট করা পসিবল নয়, যেটা কিনা আমার অটোমেটিক নিজে নিজে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার হিট ট্রান্সফার করবে উইদাউট কোনো এক্সটার্নাল এজেন্সি, ঠিক আছে। তাহলে এখানে দুটো টাইপের ছবি হয়, ঠিক আছে। এটা হায়ার টেম্পারেচার আছে, এটা লোয়ারে আছে, লো হাই লো, এটা হাই আছে, এটা আছে লো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার কোল্ড বডি, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার ATM, আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে হট বডি। তো দুটো সেম কেস, যে এখানে মানে এটা হায়ারে থাকলে এটা লোয়ারে আসে, এটাও হায়ারে থাকলে এটা লোয়ারে আসে, দুটোতে সেম কেস। কিন্তু এখানে যেটা আমার ইউজ হচ্ছে সেটা হচ্ছে রেফ্রিজারেটর ইউজ হচ্ছে, আর এখানে যেটা ইউজ হয় সেটা হচ্ছে হিট পাম্প। আমরা এটাকে P দিয়ে লিখি, ঠিক আছে। দুটোই কিন্তু টেম্পারেচারটাকে আমরা এখান থেকে ওদিক নিয়ে যাচ্ছে। তো এটা তো ক্লসিয়াস স্টেটমেন্ট বলছিল যে নিজে নিজে নিয়ে যেতে পারবে। ক্লসিয়াস স্টেটমেন্ট বলছে যে এটাতে আমাকে ওয়ার্ক দিতে হবে, কিছু ওয়ার্ক করতে হবে, তবেই এটা লোয়ার টেম্পারেচার থেকে টেম্পারেচারটা নিয়ে হায়ার টেম্পারেচারে ছাড়বে, যেটা আমাদের এসি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা রেফ্রিজারেটর, ঠিক আছে। আর এখানে তাহলে আমাকে কি ওয়ার্ক দিতে হবে। আচ্ছা, ওয়ার্ক
এইদিকে পাচ্ছিলাম, বাট এখন আমাকে ওয়ার্ক দিতে হচ্ছে, ঠিক আছে, এখন আমাকে ওয়ার্ক দিতে হচ্ছে, ওই জন্য এইদিকে সাইন দিয়েছি। তাহলে কতটা ওয়ার্ক দিতে হচ্ছে, ডাব্লিউ আর, ঠিক আছে, ধরে নিচ্ছি। আচ্ছা, এটা আমি ধরে নিচ্ছি T2, এটাকে ধরে নিচ্ছি T1, ঠিক আছে, আর এটাকে আমরা ধরে নিচ্ছি T1, এটাকে ধরে নিচ্ছি T2, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে পারি, এইখানে অ্যাকচুয়ালি এটাকে আমি T1 ধরি, তাহলে ইজি হবে বুঝতে, ঠিক আছে, ইজি, কারণ এখানে T1 ধরেছি না অ্যাটমসফিয়ারটাকে, ওই জন্য এখানেও অ্যাটমসফিয়ারটাকে T1 ধরে নিলাম। তাহলে এখান থেকে আমার যাচ্ছে Q2, আর এখানে আমি পাচ্ছি Q1। এবার Q1টা তো বেশি হিট, তাই না, তো সেই হিটটা কার সাথে জুড়ছে, মানে এখানে আমি এই Q1টাকে কি বলতে পারি, যে ওয়ার্কটা প্লাস এইটা, এই দুটো অ্যাড হয়ে Q1টা যাচ্ছে হায়ার টেম্পারেচারে, তাই না, এই ওয়ার্কটা অ্যাড হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে Q1 ইজ ইকাল টু WR প্লাস Q2, বা আমরা এখান থেকে WRটা বের করতে পারি Q1 মাইনাস Q2, তাই তো। আচ্ছা, সেম কেস এখানেও আমি ওয়ার্ক দিতে হবে আমাকে, WP, এটা Q1, এটা হচ্ছে Q2, তাই না। তাহলে এখানে Q2টা কার সমান, এখানে Q2টা কার সমান, এখানে Q2টা সমান হবে WP প্লাস Q1 এর সমান হবে। সো এখানে WP কি আসছে, Q1 মাইনাস Q2। এবার দুটো এফিসিয়েন্সি বের করবো, খুব সোজা এফিসিয়েন্সি বের করা, আউটপুট বাই ইনপুট। আউটপুট কি, আউটপুট এখানে Q1, এখানে Q2। তো ফার্স্ট কেসে রেফ্রিজারেটরের ক্ষেত্রে COP, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, COP অফ R, মানে কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে বলছি কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, এটা বলছি সেটা হচ্ছে R, ঠিক আছে, মানে COP অফ R। তাহলে মানে রেফ্রিজারেটরের কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স কত হবে, মানে এফিসিয়েন্সিটাই বলছি আর কি, ঠিক আছে। আউটপুট কি Q1, ইনপুট কি আমার এই যে WR, তাই না, WR। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, Q1 ইজ ইকাল টু WRটা কি, Q1 মাইনাস Q2, তাই না। আর COP, বা এখানে আমরা কি বলতে পারি, T1 ইজ বাই T1 মাইনাস T2, এটাও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর COP পাম্পের কি হবে, পাম্পের ক্ষেত্রে, হিট পাম্পের ক্ষেত্রে কোফিসিয়েন্ট কি হবে, আউটপুট বাই ইনপুট, আউটপুট কি পাচ্ছি Q2 পাচ্ছি, আর ইনপুট কি WP। সো আমরা এখানে বলতে পারি Q2 বাই Q1 মাইনাস Q2, আবার বলতে পারি T2 বাই T1 মাইনাস T2। আচ্ছা, এদের দুজনের মধ্যে যদি রিলেশন দেখি, ঠিক আছে, এদের দুজনের মধ্যে যদি রিলেশন দেখি তাহলে কি হবে রিলেশনটা, আমি এখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। এর সাথে আমি যদি +1 করে দিই না, যে এর সাথে যদি আমি +1 করে দিই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে, সরি এর সাথে না, এর সাথে যদি +1 করে দিই তাহলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে, এটা যে সাথে যদি +1 করে দিই তাহলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এটা করে দেখে নেবো যে এটার সাথে +1 করলে কি আসে, এটা আসে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, যে COP P, এই পিটা, ঠিক আছে, কার সাথে সমান, COP R এর সাথে +1 এর সাথে, COP অফ R +1, ঠিক আছে না। তাহলে কি বলতে পারি, যে কোফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা কোফিসিয়েন্ট অফ রেফ্রিজারেট থেকে এক বেশি অলওয়েজ, তাই না। এটাই কনসেপ্ট ছিল, এটাই হচ্ছে আমার পুরোপুরি ক্লসিয়াস স্টেটমেন্টটা। তাহলে দুটো কেস দেখলাম, একটা রেফ্রিজারেটরের কেস, একটা হচ্ছে হিট পাম্পের কেস, ঠিক আছে। দুটোতেই কিন্তু লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার নিয়ে যাচ্ছে। এবার এখানেও আমি লোয়ার থেকে হায়ার, এটাকে ATM, এটা অ্যাটমসফিয়ার, এটা কোল্ড বডি, যেটা আমাদের নর্মাল ঘরের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। আর এটা লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার নিয়ে যায়, ঠিক আছে, হিট পাম্পের ক্ষেত্রে, যেটা ঠান্ডার দেশে আমরা ইউজ করা হয় সেটা, ঠিক আছে, রুমটা গরম রাখার জন্য এটা। তো দুটো এখানে এটা T1 ধরেছি, তো এটাও T1 ধরবো, ঠিক আছে। আর এক্ষেত্রে কি বলতে পারি, T2 লেস দেন T1, এক্ষেত্রে কি বলতে পারি, T1 লেস দেন T2, ঠিক আছে। তো এটাই কনসেপ্ট, আর কিছু নেই, ঠিক আছে। এইভাবে আমরা ইজিলি এটা প্রুভ করতে পারলাম যে কোফিসিয়েন্ট অফ
পাম্প আর কোফিসিয়েন্ট অফ রেফ্রিজারেটর থেকে এক বেশি। এইটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গা, এটা অবভিয়াসলি মনে রাখতে হবে, কারণ রেফ্রিজারেটর এরপরে পড়তে হবে, হিট পাম্প পড়তে হবে, তো সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো ইউজ হবে। ঠিক আছে, তখন আমি আর সেকেন্ড টাইম এটা আমি আর ডিসকাস করবো না। ঠিক আছে, তো এটাই ছিল এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে এটাই ছিল। ঠিক আছে, আর কিছু নেই এই চ্যাপ্টারের মধ্যে। এটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, আর ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার এটা মেকানিক্যালের, থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের, আর এর মধ্যে যা যা ছিল সব কিছু আমি ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, আর এর নেক্সট এটা হচ্ছে আমি পার্ট 1 বলতে পারি। নেক্সট পার্টে আমি এর নিউমেরিক্যাল প্রবলেমস 5-6টা আমি করে দেখাবো যে কীভাবে এখান থেকে কীভাবে অঙ্কগুলো করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, দেন আমরা ঢুকবো প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাসে, সেকেন্ড চ্যাপ্টারে ঢুকবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।